ঠিক এই কারণেই আমরা বলেছিলাম যে কেকুলে 1 আর কেকুলে 2 স্ট্রাকচার যদি আমরা দেখি, হুম, এটা ধর একটা স্ট্রাকচার ডবল বন্ড ডবল বন্ড, আর আরেকটা স্ট্রাকচার হচ্ছে এটা। ঠিক আছে, এখন অ্যাকচুয়াল বেঞ্জিন নাইদার কেকুলে 1 স্ট্রাকচারটা, মানে এখানে কোনটা 1 কোনটা 2 ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, নাইদার কেকুলে 1 নাইদার কেকুলে 2, অর্থাৎ বেঞ্জিনের কিছু প্রপার্টিকে এক্সপ্লেন করতে গেলে আমাদেরকে কেকুলে 1 স্ট্রাকচার রাখতে হতে পারে, কিছু প্রপার্টির জন্য কেকুলে 2। এক্ষেত্রে দুটোই ইকুইভ্যালেন্ট। দ্যাটস এ ডিফারেন্ট কোশ্চেন। আমরা বন্ড এনার্জি দিয়ে, সরি, বন্ড লেন্থ দিয়ে দেখেছিলাম যে এখানে প্রত্যেকটা বন্ডই নাইদার ডবল বন্ড নাইদার সিঙ্গেল বন্ড, রাদার ইন বিটুইন একটা অর্ডারে রয়েছে। তো তখন আমরা কি করলাম, যে আমরা বললাম যে অ্যাকচুয়াল বেঞ্জিনের সবচেয়ে ফেইথফুল রিপ্রেজেন্টেশন হতে পারে, যেটাকে আমরা বলছি রেজোনেন্স হাইব্রিড। সেটা হতে পারে যে এই হচ্ছে আমার সিগমা স্কেলিটনটা, পাই ইলেকট্রনটা ছটা সেন্টারেই ইকুয়ালি রোটেট করছে। ঠিক আছে, এবং এই প্রত্যেকটা বন্ডের বন্ড ক্যারেক্টার সামহায়ার বিটুইন সিঙ্গেল বন্ড, গ্রেটার দেন সিঙ্গেল বন্ড, লেস দেন ডবল বন্ড। ঠিক আছে, এই ছিল আমাদের বেসিক প্রপোজিশন। এবার এই ক্যানোনিক্যাল ফর্ম কি করে আঁকতে হয় সেটা আমরা আগের দিনই বলেছি, যে এখানে অন্তত শুধু আমরা যখন নর্মাল রেজোনেন্স পড়ছি তখন আমরা সিগমা স্কেলিটনটাকে ফিক্স ধরি, কারণ ইট ইজ অ্যাবাউট, মানে ট্র্যাডিশনালি রেজোনেন্স বলে যেটা পড়া হয় সেটা হচ্ছে বেসিক্যালি রেজোনেন্স অফ পাই ইলেকট্রনস, নট দ্য সিগমা ওয়ান। ঠিক আছে, আর হাইপার কনজুগেশনটা হচ্ছে ইনভলভিং সিগমা বন্ড, সেটাও মানে সিগমা ইলেকট্রন, সেটাও পুরোপুরি সিগমা ইলেকট্রন নয়, মানে পুরো সিগমা ইলেকট্রনের কোনো রেজোনেন্স কিন্তু নেই। ঠিক আছে, মানে আমি অন্তত পড়িনি কোথাও। ঠিক আছে, যে শুধুই সিগমা ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে সেটা আমি দেখিনি কোথাও। সো পাই ইলেকট্রনে মানে দেখিনি বলা ভুল, আছে খুব আউটলায়ার একটা দুটো এক্সাম্পল আছে যেগুলো নিয়ে এখনো ডিবেট আছে। বাট হাইপার কনজুগেশন হচ্ছে সিগমা প্লাস পাই, মানে ওখানে পাই ইলেকট্রনের সাথে সিগমা ইলেকট্রনের একটা কনজুগেশন হয় এবং সেখান দিয়ে একটা রেজোনেন্স মতো ব্যাপার ঘটে, দ্যাট ইজ হাইপার কনজুগেশন। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই ইটস কল্ড হাইপার কনজুগেশন। নর্মাল কনজুগেশন মিন্স পাই ইলেকট্রন কনজুগেশন, এটা পাই ইলেকট্রনের সাথে কোথাও কোথাও সিগমা ইলেকট্রন ইনভলভ হয়ে যাচ্ছে, সো হাইপার কনজুগেশন। ঠিক আছে, তো এই যে আমরা রেজোনেন্স এনার্জির কথা লিখেছিলাম আগের দিন, যে এইভাবে লিখেছিলাম যে এস্টিমেটেড এনার্জি অফ দ্য মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল ফর্ম, যেখানে আমাদের ইনটিউশন বলে সেই স্টেটটা একর করার কথা, কিন্তু অ্যাকচুয়াল মলিকুলটা, অবজার্ভ এনার্জি অফ দ্য অ্যাকচুয়াল মলিকুল, সেটা তার থেকেও কম। ফলে আমরা একটা পজিটিভ এনার্জি গ্যাপ পাচ্ছি, দ্যাট ইজ দ্য সোল রেজোনেন্স এনার্জি। অর্থাৎ এই রেজোনেন্স ফেনোমেনাটার জন্য এই মলিকুলটা এক্সট্রা বিট অফ একটা এনার্জি পেলো। বেশ ভালো কথা। এর পরে যেটা আমরা কতগুলো টেকনিক্যাল পয়েন্ট দরকার আছে আমাদের জানার জন্য, স্যালিয়েন্ট ফিচার অফ রেজোনেন্স এনার্জি। সেটা কি কি? 1 নম্বর, greater is the number of canonical forms, higher will be the resonance energy. নাম্বার অফ পসিবল লুইস ডট স্ট্রাকচার, মানে ক্যানোনিক্যাল ফর্ম যত বাড়বে রেজোনেন্স স্টেবিলাইজেশন তত বাড়বে। ঠিক আছে, গ্রেটার ইজ দ্য নাম্বার অফ ক্যানোনিক্যাল ফর্মস, হায়ার
will be the resonance energy or stabilization যেভাবেই বল না কেন। Second point, more is the number of equivalent canonical form, higher is the resonance energy. More is the number of equivalent canonical form, higher will be the resonance energy. এটা মানে কি, মানে ধর দুটো মলিকুল আছে, দুজনেরই তিনটে করে ক্যানোনিক্যাল ফর্ম আছে, তাহলে কিন্তু একটা মলিকুলের ওই তিনটের মধ্যে দুটো ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল ফর্ম, ঠিক আছে? তাহলে যেটা ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল ফর্ম হবে সেটা মোর স্টেবিলাইজ হবে, ঠিক আছে? যত ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল ফর্ম বাড়বে তত রেজোন্যান্স স্টেবিলাইজেশনটা বেটার হবে, ঠিক আছে? থার্ড পয়েন্ট হচ্ছে যে to estimate the resonance energy we have to guess about the stabilities of the canonical form, ঠিক আছে? অর্থাৎ ক্যানোনিক্যাল ফর্মের স্টেবিলিটি নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। টু এস্টিমেট কিভাবে করতে হবে সেটা পরে বলছি। এস্টিমেট দ্য রেজোন্যান্স এনার্জি we have to guess, এটা এটা কোয়ান্টিটেটিভলি মাপার কোনো রাস্তা নেই, কোয়ালিটেটিভলি মাপতে হবে, ঠিক আছে? কোয়ান্টিটেটিভলি আর কোয়ালিটেটিভলি মানে বুঝিস? পরিমাণগত আর গুণগত। হ্যাঁ, মানে একটু উদাহরণ দিই, তো বাংলা বলবি। একটা কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট বল, একটা কোয়ালিটিভ মেজারমেন্ট বল। কোয়ালিটি তো মানে দোষ গুণ, মানে কোনো কিছু বিচার যখন করছি, মানে ধরো আমি 1 কেজি ভাত খাচ্ছি, এবার সাদা ভাত খাচ্ছি সাদা রঙের, তো এটা তো মানে কোয়ালিটি হলো। আর না, কোয়ান্টিটি মানে এক সাদাটা কেজি কোয়ালিটেটিভ নয়, তুই সাদার লুমিনেসিটিটা মাপতে পারিস। মানে ধর দুটো ভাত তোকে দিলাম, দুটো ভাতের কোন ভাতটা বেশি সাদা সেটা তুই মাপতে পারিস চাইলে। মানে সাদা হলো ফেলবি, সেই ফেলতে মধ্যে কতটা রিফ্লেক্ট করছে সেই প্রপোর্শনটা মাপা সম্ভব। মানে ধর, জানিস তোরা, ধর এই যে আমার যে পড়ানোর মডেল তাতে করে আছে যে আমি আমার মতো পড়াবো, তুমি সেটাকে যেভাবে ভ্যালু এস্টিমেট করবে এবং তারপরে তোমার সামর্থ্য যেরকম সেই অনুযায়ী তুমি পে করবে। এই মডেলে ধর কেউ আমাকে 400 টাকা পে করছে, তো এই 400 টাকাটা আমি মাপতে পারি, কেউ 400 টাকা পে করছে, কেউ 500 টাকা পে করছে, তো আমি মাপতে পারি যে ও আচ্ছা, ও 400 টাকা এই দুটো ফ্যাক্টরকে ম্যানেজ করে 400 টাকায় দাঁড়িয়েছে, এ 500 টাকায় দাঁড়িয়েছে। এটা কোয়ান্টিটেটিভলি মাপা যায়। কিন্তু হতেই পারে যে 400 টাকা পে করছে সে আমাকে বেশি ভালোবাসে, বেশি পছন্দ করে আমার পড়ানোর মেথড, ঠিক আছে? এটা কোয়ালিটেটিভলি মাপতে হবে, ঠিক আছে? কোয়ালিটেটিভ মাপতে হবে মানে হচ্ছে সে আমার পড়া কতটা সিরিয়াসলি ফলো করছে, ঠিক আছে? যা বলা হচ্ছে সেটাকে কতটা খতিয়ে দেখছে,
কতটা নিজের জীবনে লাগু করার চেষ্টা করছে, ইত্যাদি প্রভৃতি। ঠিক আছে? সো দিস আর দ্য কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটি। এবার তুই আমাকে বলতে বললে আমি কোনো নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে উইথ সাম ইউনিট আমি ওটাকে এক্সপ্রেস করতে পারবো না যে তুই কতটা আমাকে পছন্দ করিস। ঠিক আছে? সো the basic difference between physical quantity and non physical quantity বা physical quantity। হুম, যদিও দেয়ার আর সাম ফিজিক্যাল কোয়ান্টিটিস যেগুলোকে আমরা কোয়ালিটেটিভলি মাপি, মানে ইচ্ছে করেই মাপি কখনো কখনো। এবং কোয়ালিটেটিভ এস্টিমেশন আরেকটা, যেমন তোরা সল্ট অ্যানালিসিস করিস বা অর্গানিক গ্রুপ অ্যানালিসিস করিস, দিজ আর অল কোয়ালিটেটিভ অ্যানালিসিস। যে একটা স্যাম্পল দিয়েছি, স্যাম্পলের কম্পোজিশন কি বের করলি, ক্যালসিয়াম আছে, সালফেট আছে, এক্সেট্রা এক্সেট্রা। এটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালিসিস। ঠিক আছে? যখন তুই বলবি যে হ্যাঁ এটাতে এত পার্সেন্ট ক্যালসিয়াম আছে, এত পার্সেন্ট সালফার আছে, এত পার্সেন্ট অক্সিজেন আছে, দিস উইল বি কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। ঠিক আছে? তো এখানে আমাদেরকে ওই কোয়ালিটেটিভ এস্টিমেট করতে হবে, কিন্তু কোয়ালিটেটিভ এস্টিমেশন করতে গেলেও আমি কতগুলো গেস করি না। এই যে আমি বললাম যে যে আমাকে 400 পে করছে, মানে আমি দেখছি সে আমাকে বেশি পাত্তা দেয়, এটা তো আমি মাপতে পারছি, মানে কিছু একটা প্রপার্টি থেকে মাপতে পারছি, তাই না? এই যে বললাম যেরকম যে সে কতটা সিরিয়াসলি আমার পড়া ফলো করছে, কোশ্চেন করছে, প্রিপেয়ার হয়ে আসছে, ইত্যাদি প্রভৃতি। ঠিক আছে? সো টু এস্টিমেট দ্য রেজোনেন্স এনার্জি উই হ্যাভ টু the guess about the stabilities of the canonical form। এই যতগুলো পয়েন্ট লিখলাম তার মধ্যে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে? হুম, এবার তাহলে হচ্ছে যে সেই কোয়ালিটেটিভ মেথড গুলো কি, যেটা দিয়ে আমি অন্তত খানিক আন্দাজ করতে পারবো যে সে স্টেবল, কে বেশি স্টেবল। ঠিক আছে? হুম, তার মধ্যে এক নম্বর হচ্ছে এ, ক্যানোনিক্যাল ফর্ম হ্যাভিং হায়ার নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড ইজ মোর স্টেবল। ঠিক আছে? ক্যানোনিক্যাল ফর্মস হ্যাভিং হায়ার number of covalent bond is more stable। B, separation of charge destabilizes the contributing structure। ঠিক আছে? সেপারেশন, এই সবগুলো আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে? সেপারেশন অফ চার্জ destabilizes অর্থাৎ ধর এরকম একটা আমি এখানে এক্সাম্পল দিই। ঠিক আছে? ধর এই মলিকুলটা CH2 ডবল ওয়ান CH, CH ডবল ওয়ান CH2, এর দুটো ক্যানোনিক্যাল ফর্ম থাকবে। একটা হচ্ছে এই ভদ্রলোক, মানে সামথিং লাইক দিস, এই বনটা এখানে খুলে পড়লো, এটা এর মাথায় উঠলো। অ্যারো, এগেইন অ্যারো দেওয়া উচিত নয়, এটা আমি বলেছিলাম। CC, C, C, C ডবল ওয়ান CH2 মাইনাস CH2 প্লাস। এই যে এর ইলেকট্রন ডেন্সিটি দিকে চলে যাচ্ছে, তাহলে এটা প্লাস, আর এর মাথায় ইলেকট্রন ডেন্সিটি পড়ছে, তাহলে মাইনাস। ঠিক আছে? আরেকটা ফর্ম হচ্ছে, এই দুটো ইকুইভ্যালেন্ট হবে, সেটা হচ্ছে এইটা, মানে এর উল্টোটা আর কি। CH2 মাইনাস যদি এইটা হয়,
এই, হুম। তাহলে এইখানে আমাদের অ্যাকচুয়াল মলিকুলটা এই যে এই দুটো ইকুইভ্যালেন্ট ফর্ম ক্যানোনিক্যাল ফর্ম আছে, কিন্তু আমার একটা ফর্মে কোনো চার্জ সেপারেশন নেই, এই দুটোতে চার্জ সেপারেশন আছে। তাহলে আমাদের যে রেজোনেন্স হাইব্রিডটা হবে সেটাতে এইটার প্রপোর্শন বেশি থাকবে দেন দ্যাট অফ দিস। তার মানে যদি দুটো মলিকুলের মধ্যে আমি কম্পেয়ার করতে যাই এবং রেজোনেন্স স্ট্রাকচার আঁকতে গিয়ে দেখছি যে দুটোরই 5টা ক্যানোনিক্যাল ফর্ম আছে, তার মধ্যে এক কিসের আওয়াজ? 5টা ক্যানোনিক্যাল ফর্ম আছে, তার মধ্যে একটাতে একটাতে চার্জ সেপারেশন হচ্ছে, আরেকটার তিনটেতে চার্জ সেপারেশন দেখা যাচ্ছে। তাহলে যেটাতে বেশি চার্জ সেপারেশন দেখা যাচ্ছে সেইটা সেটা লেস স্টেবল হবে, মানে তার রেজোনেন্স স্টেবিলাইজেশনটা কম হবে। ঠিক আছে, বোঝা গেল? সি হ্যাঁ, হ্যাঁ। পয়েন্ট। হুম। সি পয়েন্ট হচ্ছে যে এই যে আমরা ক্যানোনিক্যাল ফর্ম গুলো আঁকছি, এই যে কারো মাথায় চার্জ সেপারেশন হচ্ছে, হ্যান ত্যান হচ্ছে, এই চার্জ সেপারেশন যদি হয়, এবার দেখতে হবে যে চার্জ সেপারেশনটা কিরকম করে হচ্ছে। হুম, সেটা হচ্ছে যে ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট should bear the positive charge, and electronegative element should bear the নেগেটিভ চার্জ। ঠিক আছে, তার মানে যদি এর উল্টো হয়, সেই পার্টিকুলার ক্যানোনিক্যাল ফর্মটা ডিস্টেবিলাইজড হবে এবং তার কন্ট্রিবিউশন কমে যাবে রেজোনেন্স হাইব্রিডের। ঠিক আছে, ফোর্থ পয়েন্ট, হাউএভার ইলেকট্রো পজিটিভ এলিমেন্টকে ইলেকট্রো চার্জ প্লাস চার্জই নিতে হবে, নাহলে ওর ইয়ে কমে যাবে। যদি কোথাও দেখি যে ইলেকট্রো পজিটিভ এলিমেন্টের মধ্যে নেগেটিভ রয়েছে, নেগেটিভ চার্জ বিয়ার করছে, তাহলে তার স্টেবিলিটি কমে যাবে। ঠিক আছে, হাউএভার ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট কি হচ্ছে এলিমেন্ট মে বিয়ার দ্য পজিটিভ চার্জ। ইলেকট্রোপজিটিভের ক্ষেত্রে ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট মাস্ট বিয়ার অর শুড বিয়ার দ্য পজিটিভ চার্জ, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টও শুড বিয়ার দ্য নেগেটিভ চার্জ, বাট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের একটা ছাড় আছে। ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট মে বিয়ার দ্য পজিটিভ চার্জ ইফ সেই পজিটিভ চার্জটা রাখার ফলে সে অক্টেট ফুলফিল করছে, ইফ ইট হ্যাজ গট অ্যান অক্টেট। ঠিক আছে, সে ফর এক্সাম্পল এইটা, মানে ধর একটা এক্সাম্পল, ভালো এক্সাম্পল, এখানে ভালো এক্সাম্পল পাচ্ছি না।
এই এক্সাম্পলটা একটা হতে পারে, ধর COR প্লাস, ঠিক আছে, এটা একটা ক্যানোনিক্যাল ফর্ম হবে, সি ডবল বন্ডেড OR প্লাস, ঠিক আছে। হুম, মানে অক্সিজেনের মাথায় লোন প্যাডটা এখানে পড়লো, পড়ে তারপর অক্সিজেনের মাথায় প্লাস হবে। এখানে অক্সিজেন একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, প্লাস চার্জ বেয়ার করছে, বাট স্টিল এটা স্টেবিলিটি থাকবে, তার কনসিডারেবল স্টেবিলিটি থাকবে, বিকজ এখানে অক্সিজেনটা এটা করার পরও অক্টেট ফুলফিল থাকছে, ঠিক আছে। হুম, তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক কতগুলো পয়েন্ট, যেটার উপর ভরসা করে আমরা এস্টিমেট করার চেষ্টা করবো, ঠিক আছে। ওই যে তোদের বলেছিলাম না যে, মানে কিছুক্ষণ আগে একবার বললাম যে পার্মানেন্ট ইলেকট্রন ট্রান্সফার দেখানোর জন্য ট্র্যাডিশনালি, মানে বাই ফর্মালিজম, আমরা অ্যারো ড্রিভেন সিস্টেমটা ইউজ করি। রেজোনেন্সে কেন অ্যারো সিস্টেম দেওয়া যাবে না বা অ্যারো মেকানিজম দেওয়া যাবে না? বিকজ রেজোনেন্স ইজ নট আ পার্মানেন্ট ইলেকট্রন শিফট, রাদার আ হাইপোথেটিক্যাল ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট। এটার একটা, মানে এটা তো আমি বললাম, মানে লজিকটা বললাম, তো তাও যদি কেউ গায়ের জোরে বলতে পারে যে না আমি করবো, কি যায় আসে, যখনই সে বলবে তখনই তাকে এই এক্সাম্পলটা দেওয়া যেতে পারে যে CH2 ডবল বন্ড CH2 ডট, এটা হচ্ছে অ্যালাইল ফ্রি রেডিক্যাল, ঠিক আছে। অ্যালাইল ফ্রি রেডিক্যাল, অ্যালাইলিক পজিশন কাকে বলে? এই একটা পাই ডবল বন্ডের আলফা পজিশনে যদি যদি একটা কার্বোক্যাটায়ন থাকে, মানে এইটা যদি, এই পজিশনটাকে অ্যালাইলিক পজিশন বলে। একটা ডবল বন্ডে, মানে এখানে সাইড নোট হিসেবে লিখে রাখ যেতে পারে, চেনা দরকারি, যদি একটা ডবল বন্ডের পাশের সিস্টেম, দিস ইজ দ্য অ্যালাইলিক পজিশন, ঠিক আছে। আর ডবল বন্ডের ঠিক এই মাথাটা, এই পজিশনে যদি কোনো কিছু বলতে, এটা হচ্ছে ভিনাইলিক পজিশন, ঠিক আছে। বাড়িতে বাথরুমে কলের পাইপ আছে তো, হুম। আর ওই পাইপ গুলোকে কি বলে? কিসের পাইপ, ধাতুর নাকি প্লাস্টিকের? আর প্লাস্টিকেরই, ধাতুর তো না। হ্যাঁ, ওই প্লাস্টিকের পাইপ গুলো একটা নাম বাজারে চলতি আছে, জানিস সেটা? জানতাম তো, নামটা ভুলে গেছি। PVC পাইপ, PVC। ঠিক আছে। এই PVCর পুরো কথা কি? পলিভিনাইল পলিক্লোরিন না নাকি নাম দিল তো? পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড, অর্থাৎ দিস ইজ আ পলিমার অফ ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড কেমন দেখতে হয়? তার মানে ভিনাইলিক পজিশনে একটা ক্লোরিন থাকবে, দিস ইজ ভিনাইল ক্লোরাইড। এটা ভিনাইলিক পজিশন বোঝানোর জন্য বললাম। আচ্ছা, ক্যানোনিক্যাল ফর্ম আঁকতে তোরা জানিস, ঠিক আছে। তাও আমি কমপ্লিটনেস এর জন্য বলে দিচ্ছি এখানে। সেটা হচ্ছে যে, তাহলে আমাদের হেডিংটা হবে হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টস টু ড্র দ্য ক্যানোনিক্যাল ফর্মস, ঠিক আছে। কি কি পয়েন্ট? 1 নম্বর, all the canonical forms must be an authentic Lewis dot structure, ঠিক আছে। হুম,
অথেন্টিক লুইস ডট স্ট্রাকচার মানে আমি স্টেবিলিটি কি বলে ডিসক্রাইব করতে গিয়ে বা আবার এসছে এই ছেলেটা। গড হ্যাজ ফাইনালি অ্যারাইভড, মানে সত্যি। হ্যাঁ হ্যাঁ, গড হ্যাজ ফাইনাল। ও জানলো কি করে যে ক্লাস আছে? আছে, আমার পাশেই শুয়ে আছে। ও, all the canonical forms must be an authentic Lewis dot structure, ঠিক আরে আছে? মাঝে মাঝে একটু দেখা দিয়ে দিতে হয়, নাহলে লোকে বিশ্বাস করতে চায় না। নাহলে বিশ্বাস করছে না, কে বিশ্বাস, কি বিশ্বাস করছে না? ভগবানকে একটুখানি পাত্তা দিচ্ছে না। ভগবান দেখা দিয়ে, যেদিন ভগবান দেখা দিয়ে দেবে সেদিন আর ভগবানকে বিশ্বাস করবে না। ওই তো একটুখানি হালকা করে দেখা দিচ্ছে না তো, বলা শুনতে It দিচ্ছে। is the ambiguity of omnipresence that leads to the concept of God. যাই হোক, বাদ দে। হ্যাঁ, তো বুঝতে গেলে মজার কথা মনে পড়ে গেল। এখন মাকে চটিয়ে দিই মাঝে মধ্যে। ধর আমি ঘরে আছি, কিছু করছি, কিছু একটা কাজে ডেকেছে অনেকক্ষণ ধরে, মা আবার অনেককেই বলেছে, তো আমি শুনতে পাই। এবার সে অনেকক্ষণ ডেকেছে ডেকেছে হ্যান ত্যান করেছে, তো তারপরে পরে আমাকে বলছে তোকে ডাকলাম ওখানে শুনতে পাচ্ছি না অমুক তো। তা বললাম কোথায়, আমি তো শুনতে পাইনি ডাকটা। হ্যাঁ, তা শুনতে পাবি কেন, এই করছিল কিন্তু হ্যান ত্যান বললো। আমি বললাম হা, ডেকেছো ঠিক কথা, সে তো কত লোকই ঈশ্বরকে ডাকে, কিন্তু দে- দেখা পেতে গেলে তো সাধনা করতে লাগে। তুমি কি করেছো সেটা? মা হলে তো বিশাল চটে যায়। যাই হোক, আম, হ্যাঁ, তো অল ক্যানোনিক্যাল ফর্মস মাস্ট বি অ্যান অথেন্টিক লুইস ডট স্ট্রাকচার। মানে আমি স্টেবিলিটি জাজ করতে গিয়ে যা খুশি লুইস ডট স্ট্রাকচার করে দিলাম, যেটা লুইস ডট স্ট্রাকচারই হলো না ঠিক করে। হ্যাঁ, এর মাথায় ইলেকট্রন খুলিয়ে দিলাম, ওর মাথায় ওটা করে দিলাম, তাহলে মুশকিল, ঠিক আছে? ও, যেটা বলা হলো না, হ্যাঁ, এইটা এইটা বলতো অ্যালাইল ফ্রি রেডিক্যাল, এইটা এটা রেজোনেন্স কি করে আঁকবো? মানে এর ক্যানোনিক্যাল ফর্ম গুলো। হ্যাঁ, মানে ক্যানোনিক্যাল ফর্ম এটা রাখা যাবে না, যাবে না, আগে সেটা বল। আচ্ছা, এখানে এটাতে ফ্রি রেডিক্যাল, এটা কোনো চার্জ দাও না। ঠিক আছে, ঠিক আছে। কি কি তোর দাবি কি শুনি? না না, তুমি একবার কি বলছিলে না যে কার্বোক্যাটায়ন, এটা বেশ বলছিলে, এটা এই উদাহরণের মধ্যেই বলছিলে কি বলছিলাম যে সেটা বল। এই অ্যালাইল ফ্রি রেডিক্যালের এই উদাহরণটাতেই বলছিলে যে কি ওই মানে কার্বোক্যাটায়ন কার্বোক্যাটায়ন বলছিলে তুমি, এটা তাই সাইনটা দিলে না, সেটার জন্য বলছিলাম। মানে না না, অ্যালাইল কার্বোক্যাটায়ন মানে কার্বোক্যাটায়ন তো এইটাকে বলছিলাম, যে ডবল বন্ডের কোথাও একটা লিখলাম না অ্যালাইলি। নিচে হ্যাঁ, এই আরো যে আরো নিচের দিকে আছে। অ্যালাইলিক পজিশন বলছিলাম, এখানে একটা কার্বোক্যাটায়ন থাকতে পারে, কার্বো অ্যানায়ন থাকতে পারে, হোয়াট এভার ইট, বাট এই পজিশনটাকে অ্যালাইলিক পজিশন বলে। সো দিস ইজ অ্যালাইলিক ফ্রি রেডিক্যাল, কারণ এখানে একটা ডট আছে। এটার ক্যানোনিক্যাল ফর্ম হবে তার কারণ হচ্ছে যে এখানে তো পাই, এটা তো পাই ইলেকট্রন। মানে এটার সিস্টেমটা কি, যে এই একটা পি আছে, এই একটা পি আছে, এই একটা পি আছে, প্রত্যেকটা পি একটা করে ইলেকট্রন কন্টেন্ট করছে। এখন এখানে তুই ডবল বন্ড দেখছিস মানে এই পি দুটোর মধ্যে ওভারল্যাপ আছে। কারণ আরেকটা পসিবিলিটি হচ্ছে যে এই পি দুটোর মধ্যে ওভারল্যাপ হবে। তার মানে এর আরেকটা ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে এটা, CH2 ডবল বন্ড CH2 ডট। কিন্তু মুশকিল হচ্ছে যে আমি এটাকে অ্যারো দিয়ে কিছুতেই লিখতে পারবো না। কেন পারবো না? তার কারণ হচ্ছে যে অ্যারো মিনস আ ডবল ইলেকট্রন ট্রান্সফার, ঠিক আছে? হ্যাঁ, সেটা এখানে করা যাবে না, এখানে তো সিঙ্গেল ইলেকট্রন আছে। তাহলে কেউ আর্গু করতে পারে যে তাহলে আমি একটা সিঙ্গেল হেডের অ্যারো দেবো, কিন্তু সেটা তো পৃথিবীর কোনো বইতে রেজোন্যান্সে সিঙ্গেল হেডের অ্যারো ইউজ করা নেই, ঠিক আছে?
সো এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যে অ্যারো ফর্মালিটি দিয়ে করার কোনো মানে হয় না। ঠিক আছে, হ্যাঁ এটা বোঝা যাচ্ছে যে কাউকে ডিসক্রাইব করার জন্য ওইটা বলা যে ওখানে অ্যারো দেওয়া, বাট দ্যাট অ্যারো ইজ নট সিমিলার অর ইকুইভ্যালেন্ট টু ইলেকট্রন ট্রান্সফার অ্যারো, যেটা আমরা অর্গানিক কেমিস্ট্রিতে অফেন ইউজ করে থাকি। ঠিক আছে, সো অল দ্য ক্যানোনিক্যাল ফর্মস মাস্ট বি অথেন্টিক লুইস ডট স্ট্রাকচার। ঠিক আছে, এবং সেটা আমরা কিভাবে করবো, মানে ক্যানোনিক্যাল ফর্ম আঁকবো কি করে, বাই শিফটিং দ্য পাই ইলেকট্রনস উইদাউট চেঞ্জিং দ্য পজিশন অফ দ্য নিউক্লিয়ার। ঠিক আছে, হুম, সো সেকেন্ড পয়েন্ট, ওটা লিখলাম না যে ক্যানোনিক্যাল ফর্ম কি করে আঁকবো। ঠিক আছে, হ্যাঁ লিখেই দিই। ক্যানোনিক্যাল, না এটাকে পরের পয়েন্ট বানাই। নিউক্লিয়ার মানে কি, CLEI বোধ হয়। থার্ড পয়েন্ট, ও আজকে তোরা একসাথে খেলা ছিল বলে তাই তো? উম, আমি ধরতেও খেলা দেখে এসেছিলাম। ভেবেছিলিস মাত্র 7 রানে জিতবে প্রথম ইনিংস দেখে? 7 রানে জিতবে আশা করিনি, আমি ভেবেছি যে 200 ওপর তো যাবে, এটুকু আমি শিওর ছিলাম। হ্যাঁ না, আমি ভেবেছিলাম 20-25 রান অ্যাটলিস্ট জিতবে। হ্যাঁ, আমি 210-এর ওপর যাবে এটুকু ভেবেছিলাম, কিন্তু না সেটা একটা কারণ হচ্ছে লাস্ট ওভারটা দুবেকে দিল, অক্ষর প্যাটেলের দিকে যেতেই পারতো। আরামসে পারতো। হুম, আরে ওটাই তো, মানে কেন দিল জানি না। প্রিপেয়ার রাখা আর কিছুই না সিক্স বোলিং অপশনটাকে। দুবেকে যখনই বল দিয়েছে একমাত্র সাউথ আফ্রিকার ইনিংসটা ছাড়া মোটামুটি একটু প্রিপেয়ার ওই ওই টেন্ডেন্সি নিয়েই দিচ্ছে, আমার সিক্স বোলিং অপশনটা প্রিপেয়ার করে রাখা আর কি। যেমন আজকে কিন্তু মানে বোলিং এ একটা ঝামেলায় পড়েছিল সূর্য কুমার যাদব। তার কারণটা হচ্ছে যে বরুণ আজকে প্রচুর মার খেয়েছে। হ্যাঁ, এবার তোর মেইন বোলিং অপশন যদি মার খায় তখন তোকে সিক্স বোলিং বোলারের দিকে তাকাতে হয় আর কি, ঠিক আছে। সেইখানেই মানে দুবেকে ওভার দিয়ে দিয়ে ইয়ে রাখা আর কি, ঠিক আছে। কিন্তু দুবের ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে ও যখন খেলাটা স্টিল চেজেবল ছিল আর কি, মানে 6 বলে 30 না কত ছিল লাস্ট ওভারে, হুম এরকম হুম। যখন ছিল তখন দুবে কিন্তু 3টে বল ভালো করলো। কিন্তু যেই খেলাটা ওদের হাত থেকে বেরিয়ে গেল অমনি সে বোকা বোকা বল করতে শুরু করলো। মানে 4-6 খা তাতে অসুবিধা নেই, কিন্তু বোকা বোকা বল করে 4-6 খাওয়ার তো কোনো মানে নেই। হুম। যাক, ফাইনালে কি দুবে বল করবে? একটা বল পাবে নাকি দুবে? এটা ডিপেন্ড করছে সিচুয়েশনের উপর। এইটা বরুণকে কি বসাবে কুলদীপকে এনে? জানি না, এটা আমার বাবা বলছিল খানিক, যে কুলদীপের কথাটা।
মানে একদিক দিয়ে ভীষণ আনলাইকলি, তার কারণ হচ্ছে কুলদীপ ইডেনে খেলেনি, ওয়াংখেড়েতে খেলেনি, আর আহমেদাবাদে খেলবে, এটা একদিক দিয়ে ভীষণ আনলাইকলি। বরুণের ওপর ভরসাই করবে আর কি। আর বরুণ একটা ক্রুশিয়াল উইকেট বেরও করে দিয়েছে, সেটাও ঠিক। হুম হুম। বরুণের মূল প্রবলেমটা হচ্ছে যে বরুণ আর অভিষেক এরা দুজনেই খুব চাপে আছে। না, অভিষেকের তো আমি বুঝতে পারি, কিন্তু বরুণ আগেও এই সিচুয়েশন আর ছিল। বরুণকে তো আমার প্রতি ম্যাচে ওর মুখটা দেখলেই মনে হয় যেন চাপে আছে। না না, সেটা তো ওর এক্সপ্রেশনটাই ওরকম, ঠিক আছে। হ্যাঁ। উম, মানে সেটা আমি ওর ইন্টারভিউ বা ইত্যাদি যেটা দেখেছি, যে ওই রকম মানুষগুলো ওরকম ওরকমই লাগে আর কি দূর থেকে। মানে সবসময় যারা মানে থিঙ্কিং ইয়েতে থাকে, তাদের একটা ইয়ে থাকে। মানে বরুণার সবচেয়ে জোরের জায়গা ওটাই ছিল, যে হি ক্যান থিঙ্ক বিফোর বলিং। সেটা আজকে দেখা যাচ্ছে না। মানে একমাত্র এই প্রথম যখন এলো, পরপর দুটো বলে ছয় খেলো, আমি বাড়িতে খেলা দেখছিলাম ওই সময় চা খেতে খেতে, তখন অনেক ভাই যারা ছিল আশেপাশে, মার খাচ্ছে আজকে। আমি বলছি না, মানে বোলিং এটা ঠিক, বরুণ এটা ঠিক বল করছে এখন, উইকেট আসবে ঠিক, পরে উইকেটটা এলো, ঠিক আছে। কিন্তু তারপর থেকে বরুণ করাটা ডিফেন্সিভ হয়ে গেল। মিস্ট্রি স্পিনারদের, লেগ স্পিনারদের ডিফেন্সিভ হলে পরে তুমি আর কিছু করতে পারবে না, বিশেষ করে এরকম একটা না, পিচে। তার কারণ মানে বরুণ আহ, দু তিন রকমের বল করার চেষ্টা করেছিল, দুটো ছয় খাওয়ার পরে ও ঠিক 3 নম্বর বল, 3 নম্বর যে ছয়টা খেলো না, ওটা কিন্তু খালিটা লেগ সাইডে করেছিল, ওটাও টেনে 6 মিটার দিয়েছে। মানে বরুণ দু তিন জায়গায় বল ফেলেছিল, মানে লেন্থ এবং লাইন দুটোই পরিবর্তন করছিল, কিন্তু না, যেটাই ওইটাই তো করছে সেটাই পাবে। মজার, ওইটাই মজার দেখবি। কালকে প্রিভিউতে, অশ্বিন একটা কথা বলেছে যে তোমাকে ওই বুঝতে হয়, মানে গুড বোলার, ভেরি গুড বোলার আর বেস্ট বোলার, মানে ভেরি গুডটা বলেনি অশ্বিন, এটা গ্রেট বোলার আর কি। এই দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে ওইখানটাই হয়ে যায়। তোমাকে সিচুয়েশন অ্যাসেস করতে হবে যে হ্যাঁ, আমি 6 বলে 7 রান দিয়ে বেরিয়ে আসবো, ওভারটাকে স্পেন্ড করে দেবো, তাহলে ওই দিকে যেতে হবে। সেখানে টু মাচ ভেরিয়েশন ইউজ করা ইজ কাউন্টার ইনটিউটিভ বা কাউন্টার প্রোডাক্টিভ। আর যদি আমাকে এটা, তাহলে ক্যাপ্টেনের সঙ্গে আমার ওই যোগ ব্যবস্থা থাকতে হবে যে আই এম গোয়িং ফর দ্য কিল। সেটা করতে গিয়ে যদি আমি 4টে 6ও খাই, ঠিক আছে, সেই সাপোর্টটা আমাকে অন্যরা দেবে। কিন্তু ও একটা দোদুল্যমানতায় রয়েছে সামাও। হতে পারে একটা পাস ট্রমাও রয়েছে, T20 ওয়ার্ল্ড কাপে খারাপ পারফর্ম করা, সেটাও হতে পারে, হুম আই ডোন্ট নো। হুম হুম হুম। আকসার প্যাটেলের যে উইকেটটা করলো না, দুটো পরপর মানে বাড়ি খাওয়ার পর, একটা 4 একটা 6 না কি খেললো, তারপরেই আউট হলো। দুটো ওটা পর আমি পরে মানে 6 খেয়েছে, তারপরে ক্রিকেটটা করছে। দুটো পরপর 6, হ্যাঁ ওটা আমি প্রেডিক্ট করেছি, ঠিক আছে। প্রেডিক্ট করেছি কিরকম, মানে প্রেডিক্ট করিনি, মানে আমি ইনস্ট্রাকশন দিয়েছি ভাই, আমি লাফিয়ে উঠেছিলাম, এটা আমি আমার উইকেট হিসেবে সেলিব্রেট করেছি। পরপর দুটো বল করলো, দেখবি একটু পেছনে টেনে, ঠিক আছে। তো যাদের সাথে খেলা দেখছিলাম সবাই, ওটা মানে একটা ব্যাটার খানিকটা সামনে ফেলেছিল বলটা। হ্যাঁ আমি বললাম যে কি বাজে বল করছে, পেছনে টানছে কেন, সামনে টান আর একটু সামনে ফেল। পরের বলটাই সামনে টেনেছে, বল, ঠিক আছে। হুম। যাক গে, আবার পড়াই ফিরি। হ্যাঁ, তো ক্যানোনিক্যাল ফর্ম এইভাবে রাখতে হয়। তারপর থার্ড পয়েন্ট হচ্ছে ডিউরিং দ্য রেজোনেন্স, মানে রেজোনেন্সের কনসেপ্টের ক্ষেত্রে কিন্তু পাই অরবিটাল গুলোর তুই কি বলবো, কি বলে ওটা, অল্টারনেটিভ ওভারল্যাপিং দেখছিস তো, মানে এই যে আমরা এইখানে যেমন বললাম, এইটার ক্ষেত্রে যে এই এই পার্টিকুলার ক্যানোনিক্যাল ফর্মটাতে এইখানে একটা পি আছে, এখানে একটা পি আছে, এদের মধ্যে ওভারল্যাপ আছে, আর এই পিটা একা বসে আছে। এটা একটা পজিটিভ হলো নেগেটিভ হলো, ইট ডাজন্ট ম্যাটার। আবার এইখানে এই দুটো পি এর মধ্যে ওভারল্যাপ আছে, আর এইটা একা বসে আছে। এই যে অল্টারনেটিং ওভারল্যাপিং তো তুই করছিস আলটিমেটলি এইটার জন্য। অর্থাৎ এই পিটা যদি এই দুটো পি এর সঙ্গে সেম প্লেনে না থাকে, তাহলে কিন্তু তুই এই অরবিটালটাকে রেজোনেন্সে ইনভলভ করতে পারবি না। শুধু ওর পি পাই ইলেকট্রন আছে বলেই তুই তাকে কিন্তু রেজোনেন্সে ঢোকাতে পারবি না। এটা তোকে এনশিওর করতে হবে যে ওই পিটাও বাকি দুটো পি এর সাথে সেম প্লেনে আছে, আদারওয়াইজ ওটা হবে না। বোঝা যাচ্ছে কি বলছি? হুম। বেশ।
মানে সে ফর এক্সাম্পল, এটা একটা ভালো এক্সাম্পল দেওয়া যেতে পারে, অ্যালিন টাইপের একটা সিস্টেম। ধর এরকম একটা সিস্টেম আছে, সি ডবল বন্ডেড সি ডবল বন্ডেড সি, ঠিক আছে, এরকম একটা সিস্টেম আছে, ঠিক আছে। এবার ধর এখানে একটা প্লাস আছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, আর এখানে একটা মাইনাস আছে। এইটার কিন্তু তুই এটা করতে পারবি না, এইটা পড়লো, এই বন্ডটা এখানে পড়লো, অ্যান্ড সো এন্ড সো ফর, ঠিক আছে, এটা করতে পারবি না। কেন করতে পারবি না? তার কারণ হচ্ছে যে এই অবধি জিনিসটা কাজ করবে, কিন্তু তারপরে আর ওটা কাজ করবে না। তার কারণ আমরা জানি যে এই এই জায়গার সিস্টেমটা হচ্ছে একটা অ্যালিন টাইপ সিস্টেম হয়ে আছে। হ্যাঁ, করেছিলাম না হাইব্রিডেশন পড়ার সময়, যে এইটার দুটো পি আছে, একটা এই প্লেনে আরেকটা পারপেন্ডিকুলার প্লেনে। তাহলে এটা ধর এখানে আছে, লাল দিয়ে লিখলাম কেন, এটা ধর এখানে আছে, তাহলে এই মাইন এবং এটার এই পি আছে, তাহলে এইখানে এই মাইনাসটা পড়লো, তারপরে এই পিটার মধ্যে ওভারল্যাপ হলো, এই অবধি আমি করতে পারি, কিন্তু এই ইলেকট্রনটা কিন্তু এখানে পড়তে পারবে না। তার কারণ হচ্ছে এই পিটা কিন্তু কোনো আউট অফ প্লেন আছে, ঠিক আছে। সো প্ল্যানারিটি মাস্ট বি ইনশিওর, ঠিক আছে। তো এই পয়েন্টটাকে লেখা যায় যে ডিউরিং দ্য রেজোনেন্স the pi electrons are delocalized, yes, delocalized, and concerned orbitals must be in parallel planes, ঠিক আছে। That means as a consequence, atoms যাদের মাথায় ওই পাই ইলেকট্রন গুলো আছে, atoms involved in resonance must have to come in same plane, ঠিক আছে, অর্থাৎ প্ল্যানাইটে মেনটেন করতে হবে, ঠিক আছে। এইটার একটা উদাহরণ এখানেই আমরা দিতে পারি। সেই জিনিসটা একটা স্পেশাল নামও আছে। যেমন ধর এই মলিকুলটা, NO2 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 আয়োডিন, ঠিক আছে। এখন এই আয়োডিনটার মাথায় ইলেকট্রন আছে, তাহলে এই ইলেকট্রন গুলো রেজোনেন্সে ইনভলভ হতে পারে বেনজিন রিং এর সাথে, কিন্তু সেটা হয় না। কেন হয় না? এর ওই একই প্লেনে নেই ওই পি অরবিটাল গুলো। কেন নেই? মানে তার পেছনে তো সেই হাইব্রিডাইজেশন দায়ী আর কি। না, এই দুটো নাইট্রো গ্রুপ রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারে না। এই তানিশাদ কিছু বল। আমি আরেকটা ইনফরমেশন দিয়েছি যে এই দুটো NO2 গ্রুপ রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারবে না, এইটা পারবে পারবে। পারবে না। না, মানে আমি বলছি যে এই আয়োডিনটার মানে NO2 আমরা দেখবো পরবর্তীকালে, NO2 মাইনাস আর এফেক্ট আছে, তার মানে ও রেজোনেন্সের থ্রু সিস্টেম থেকে ইলেকট্রন তুলে নিতে পারে। আর এখানে আই এর মাথায় ইলেকট্রন আছে, প্লাস আর এফেক্ট আছে, তাহলে সে এখানে ইলেকট্রন দেবে এবং এখানে ঘুরে ফিরে মানে এর অনেকগুলো ক্যানোনিক্যাল ফর্ম হবে, হয়ে আলটিমেটলি NO2 ইলেকট্রনটা উইথড্র করে নিচ্ছে এরকম। তার মানে এই পুরোটাকে জুড়িয়ে একটা রেজোনেন্স হতে পারে, এই পুরোটাকে জুড়িয়ে একটা রেজোনেন্স হতে পারে, এবং এই প্যারা পজিশনটাকে নিয়ে একটা রেজোনেন্স হতে পারে। এই রেজোনেন্সটা হয়, এই দুটো হয় না। মানে হোয়াট আই মিন টু সে, সেটা হচ্ছে যে এইটা এইটার এই ক্যানোনিক্যাল ফর্মটা হয়,
ডবল বন্ডেড আই, মানে এটা এখানে গিয়ে পড়লো, এই ডবল বন্ডটা এখানে পড়লো, ঠিক আছে, এই ডবল বন্ডটা এইখানে পড়লো, এবং তারপরে NO2 কে যদি আমি একটু বড় ঠিক করে লিখি, N ডবল বন্ডেড O মাইনাস প্লাস, এটা তো NO2, তাহলে এখানে গিয়ে এটা পড়লো এবং এটা এর মাথায় খুলে গেল, ঠিক আছে। তাহলে এটা স্ট্রাকচার হবে হচ্ছে ডবল বন্ডেড এই NO2 NO2 N O মাইনাস প্লাস, এটা ঠিক আছে। কিন্তু এর আরেকটা পসিবিলিটি হতে পারতো, সেটা হচ্ছে যে এটা এক ছবিতে দেখাতে মুশকিল হয়ে যাবে একটু, আমি মানে ঘিঞ্জি হয়ে যাবে, আমি আরেকবার রাখছি। আয়োডিন NO2, এর আরেকটা অপশন হচ্ছে যে এর মাথায় লোন প্যাডটা এখানে পড়লো, এইটা এখানে খুলে পড়লো, এটা এইখানে খুলে পড়লো, আর এইটা এইখানে পড়লো, এখানে প্লাস হলো, হুম, এটা খুলে গেল, অর্থাৎ অর্থ অর্থ নাইট্রো গ্রুপটাকেও ইনভলভ করে। তাহলে তখন কি হবে স্ট্রাকচার, ডবল বন্ডেড আই, আচ্ছা এখানে একটা আই এর মাথায় প্লাস হবে, আয়োডিন নিজের ঘর থেকে ইলেকট্রন দিচ্ছে, হ্যাঁ, NO2, এখানে বন্ড আছে, এইখানে বন্ড আছে, এবং ডবল বন্ডেড ও মাইনাস প্লাস। বোঝা যাচ্ছে তো তানিশা? হুম হুম। এইটা এইটা হয় না। এবার প্রশ্ন হচ্ছে কেন? ঘুম পায়। তার কারণ হচ্ছে আহ, মানে এই যে সেম চার্জ পাশাপাশি রয়ে যাচ্ছে, এটা স্টেবিলিটি দেবে না। হ্যাঁ, সেটা এখানেও আমি হচ্ছিল, বল- এটাই যদি পয়েন্ট হয় তাহলে তো এখানেও তো তাই। ও ওটা মানে তুই দেখো দূরে। আয়োডিনের মাথায় চার্জ এইটা বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ডাজন্ট ম্যাটার, মানে ওই ওই অত দূরে এফেক্ট ম্যাটার করছে না, এরকম প্রচুর দূর উদাহরণ আছে কোথায়? যেটা ওটা হয়। চার্জের ক্ষেত্রে আমি শুধু ওটাই দেখবো যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ক্যান বিয়ার পজিটিভ চার্জ ইফ দে হ্যাভ গট অ্যান অক্টেট। সো এখানে আয়োডিন অক্টেট কমপ্লিট করে আছে, নাইট্রোজেন অক্টেট কমপ্লিট করে আছে, এবং ওভারঅল চার্জ নিউট্রালিটি মেনটেন আছে। দেখ আমার যে এই মলিকুলটা, এটার যা টোটাল চার্জ, এটারও তাই টোটাল চার্জ, এটারও তাই টোটাল চার্জ, ফলে টোটাল চার্জ, এটা আমরা পরের পয়েন্টে লিখবো, আমরা এটা তো সাইড কাটিং করে বেরিয়ে গেলাম, ঠিক আছে, যে টোটাল নাম্বার চার্জটা ইকুয়াল হতে হবে, মানে টোটাল নাম্বার চার্জ বা আনপেয়ার ইলেকট্রন সেটা ইকুয়াল হতে হবে, সে পরে আসছি, বাট ওটা নয়। মেন যে গল্পটা, এই এফেক্টটাকে বলা হয় স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স, ঠিক আছে। অর্থাৎ এখানে রেজোনেন্স হওয়ার সম্পূর্ণ জায়গা ছিল, কিন্তু হলো না ডিউ টু সাম স্টেরিক ফ্যাক্টর, ঠিক আছে, স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। ব্যাপারটা কি, বেসিক্যালি এই তো আমার আয়োডিন ছিল, এই NO2, আচ্ছা আমি এটাকে খুলেই লিখি, এখন এই আয়োডিনের সাইজ খুব বিগার হওয়ার জন্য ও এই NO2-র সাথে আর এই NO2-র সাথে একটা রিপালশন তৈরি করে, স্টেরিক এফেক্ট তৈরি করে। তার ফলে এই যে আমি প্ল্যানার ভাবে লিখেছি অ্যাজ ইফ অক্সিজেন নাইট্রোজেন অক্সিজেন, এই
পুরো জিনিসটা একটা প্লেনে আছে তা থাকতে পারে না। রাদার এই NO2টা একটুখানি আউট অফ প্লেন হয়ে যায়। ফলে যদিও নাইট্রোজেনের পি আর এটা দেখে প্ল্যানার মনে হচ্ছিল, কিন্তু দেখা যায় যে এই দুটোর সঙ্গে এই নাইট্রোজেন এবং অক্সিজেন এরা আর এক সেম প্লেনে থাকতে পারে না। বোঝা যাচ্ছে কি বললাম? আমার পেছনে কারণটা কি দিলে? কি শুনতে পেলাম না? আমি বলছি যে একই প্লেনে থাকতে না পারার পেছনে তুমি যে কারণটা দিলে ওটা একটু আরেকবার বলো। স্টেরিক এফেক্ট, আয়োডিনের সাইজ অনেক বড়, ফলে ও এই অক্সিজেন গুলোর সাথে রিপেল করবে, গুতুগুতি করবে। ঠিক আছে, এর সাইজটা এত বড় যে এখানে অক্সিজেনের সাথে সে স্পেসের জন্য গুতুগুতি করবে, ফলে এইটা স্লাইটলি আউট অফ প্লেন হয়ে যাবে। স্লাইটলি আউট অফ প্লেন হওয়া মানে এই পাইটা এবং তারপরে এই পাইগুলো, এইসব পাইগুলোই আর এই বেঞ্জিন রিং আয়োডিন এই পুরো সিস্টেমটার সঙ্গে এক কোপ্লেনারিটি থাকবে না। কিন্তু এই NO2টার ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, এ সেম প্লেনে থাকতে পারে। তা এটা যে মানে রিপালশন ফোর্স যে কাজ করছে, তা আমি যেটা বললাম সেখানেও তো সেটা তো একটা না না সমস্যার না, মধ্যে দেখ ঘটনা দেখ বুঝতেই পারছি। দেখ তুই বলছিলি ইলেকট্রনিক রিপালশন, দুটো গন্ডগোল। একটা তুই বলছিলি ইলেকট্রনিক রিপালশন, যে ওর প্লাস চার্জ আছে ওর প্লাস চার্জ আছে, ঠিক আছে। এবং সেটা হতে গেলে কিন্তু আগের আগের রেজোনেন্সটা হয়েছে এটা তোকে ধরে নিতে হচ্ছে, যে রেজোনেন্স হলে পরে ওখানে প্লাস চার্জটা রিপেল করবে, তাই জন্য ওটা হবে। কিন্তু আমি বলছি যে মানে মোদ্দা কথা হচ্ছে, তার মানে তুই বলছিস যে ওখানে রেজোনেন্সটা পসিবল, কিন্তু ওটা হায়ার এনার্জিতে, মানে ওই ওই করেসপন্ডিং ক্যানোনিক্যাল ফর্মটার ভীষণ লো কন্ট্রিবিউশন থাকবে, কিন্তু মানে এখানে না, এটাকে রেজোনেন্সটাই এবার পসিবল এরকম না। এরকম ভাবাটা তো দরকার নেই, মানে হচ্ছে না তার কারণ রিপালশন হচ্ছে। মানে তাহলে রেজোনেন্স যত বেশি ক্যানোনিক্যাল ফর্ম তৈরি করবে তত তোর এনার্জি স্টেবিলাইজড হবে। তাহলে ও যদি রেজোনেন্স করতে পারে, করবে না কেন? হ্যাঁ হলো, খুব মানে ওই পার্টিকুলার ক্যানোনিক্যাল ফর্মটা এতটাই ডিস্টেবিলাইজ যে ওর কন্ট্রিবিউশন হাইব্রিডটার মধ্যে খুব কম থাকবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে ও রেজোনেন্সই করছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে ওর, আমি যে রিপালশনের কথা বলছি সেই রিপালশন কিন্তু চার্জের রিপালশন নয়, সেই রিপালশন স্পেসের রিপালশন। অর্থাৎ আয়োডিন এখানে যা বিগার সাইজ, এখানে অক্সিজেন নাইট্রোজেন এরা স্পেসের জন্য মারামারি করবে। ফলে ওই স্পেসের মারামারিটার জন্য ওভারঅল মলিকুলটার এনার্জি বেড়ে যাবে, সেটাকে রিডিউস করার জন্য এ আউট অফ প্লেন চলে যাবে। বুঝতে পারছি কি? হ্যাঁ, যেমন বুঝলাম। ধর এই কার্বোক্যাটায়নটা, মানে সাধারণভাবে বেনজাইলিক কার্বোক্যাটায়ন, মানে এই বেনজিন এখানে CH2+, এটাকে বলে বেনজাইলিক কার্বোক্যাটায়ন। বেনজাইলিক কার্বোক্যাটায়ন হাইলি স্টেবল, ঠিক আছে, হাইলি স্টেবল। হুম। কিন্তু আমি একটা কার্বোক্যাটায়ন আঁকছি, ঠিক আছে, এই কার্বোক্যাটায়নটা কিন্তু অতটা স্টেবল নয়, ঠিক আছে। কার্বোক্যাটায়ন স্টেবল? হ্যাঁ, কি সমস্যা? মানে আয়ন আকারে থাকলে মানে হাইলি স্টেবল বলছে তুমি? কার্বোক্যাটায়ন তো স্টেবল হয় আরে নাকি, আনস্টেবল হয় না এগুলো? রিল, তো আগে তো সমস্যাটা বল। না, সমস্যা নাই, বলছি কার্বোক্যাটায়ন আকারে থাকলে তো কোনো আনস্টেবল হবে মানে। না না না, SN1 SN2 এই ধরনের রিয়াকশন করার সময় আমরা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি জাজ করি না, অ্যাসিড বেসের সঙ্গে কার্বোক্যাটায়ন কার্বোনায়নের স্টেবিলিটি জাজ করি না। উই আর টকিং অ্যাবাউট, অবশ্যই একটা নিউট্রাল স্পিসিসের থেকে একটা চার স্পিসিস লেস স্টেবল, কিন্তু হ্যাঁ। চার স্পিসিস গুলোর রিলেটিভ স্টেবিলিটি নিয়ে তো কথা বলা যেতে পারে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। বেনজাইলিক কার্বোক্যাটায়ন আর হাইলি স্টেবল কার্বোক্যাটায়ন, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কমপ্লিট কথা। হ্যাঁ, তো আমি একটা কার্বোক্যাটায়ন আঁকছি,
এর স্টেবিলিটি সম্পর্কে তুই বলবি। সেটা হচ্ছে যে আম, কোনটা যেন ছিল, নিজেই ভুলে গেলাম। কোন এক্সাম্পলটা দেবো ভালো না, ভুলে গেলাম। বেঞ্জাইল কার্বোকেটেন মানে হচ্ছে ওইটা না? হ্যাঁ, এইটা, এই কার্বোকেটেনটা। এই কার্বোকেটেনের স্টেবিলিটি কিরকম হবে? এটা এটাও তো হাই স্টেবল হবে না নাকি? মানে ভালো স্টেবল হবে তো। ভালো স্টেবল হবে কেন? তার কারণ একটা বেঞ্জিনে যখন কার্বোক্যাটায়ন তুমি এঁকেছিলে, আচ্ছা, একটা বেঞ্জিনে যদি খুব ভালো হয়, তিনটে বেঞ্জিনে আরো ভালো হবে। ঠিক কথা। কিন্তু এখানে ঝামেলাটা, আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে আমরা বেঞ্জিন আঁকার সময় ভুলে যাই যে বেঞ্জিনে এখানে হাইড্রোজেন আছে। তাহলে দেখ, দুটো হাইড্রোজেন এখানে স্টেরিক রিপালশন করবে, তাই না? তাহলে ও, প্ল্যানারিটিটা ওকে কম্প্রোমাইজ করতে হবে। তুই যেটা দাবি করছিস যে এই বেঞ্জিন রিংটাও এফেক্ট করবে এখানে, মানে এই বেঞ্জিনের 6টা পাই, এরও 6টা পাই, এরও 6টা পাই, সবাই এই এই প্লাসটার সঙ্গে কনজুগেশনে থাকবে। দ্যাট কনজুগেশন ক্যান বি, কি বলবো, ভ্যান্ডালাইজ বাই দিস টাইপ অফ স্টেরিক রিপালশন। এটা করা, এটার জন্য এই মলিকুলটা মানে একদম এক্সট্রা ক্রিস্টালোগ্রাফি দিয়ে লোকজন দেখেছে এই মলিকুলটা অ্যাকচুয়ালি কিভাবে থাকে। ও একটা অদ্ভুত ব্যবহার ব্যবহার করে আর কি। ও কি করে, টেবিল ফ্যানের পাখার ব্লেড দেখেছিস, বা হ্যাঁ, প্রোপেলারের পাখার ব্লেড? কি হয়, হালকা একটুখানি টুইস্টেড থাকে না, মানে আউট, মানে একটা মাথা একটু সামনের দিকে, একটা মাথা একটু পেছন দিকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। ও ও এটাকে মানে ও খানি এরকম টুইস্টেড করে নেয়, লাইক দিস দিস। আর এটা এরকম আছে, তো পরেরটা একটু হালকা, খুব বেশি নয় কিন্তু, হ্যাঁ, মানে ও একটা অপটিমাইজেশনে গিয়ে পৌঁছানোর চেষ্টা করে। তাহলে এটা মোটা হবে, ঠিক আছে, হালকা প্রপেলার শেপ মতো করে নে। এটা মোটা করে দিচ্ছি হচ্ছে সামনে আছে এটা বোঝানোর জন্য, ঠিক আছে, এরকম করে নে। যাতে ওই তিনটে বেঞ্জিনের এফেক্টকে ও রাখতে পারে। যদি এটা না করতো তাহলে মানে ও মানে ওর কাছে দুটো অপশন ছিল, যে আইদার আমি স্টেরিক রিপালশনটাকে পুরোপুরি নালিফাই করে দেবো, তাহলে আমার, তাহলে আমি কি বলবো মানে স্টেরিক রিপালশনটাকে নালিফাই করলে পরে সবগুলো আউট অফ প্লেন হয়ে যাবে, তাহলে আমি তিনটে বেঞ্জিনে এফেক্ট পাবো না। আরেকটা রাস্তা হচ্ছে যে আমি সবগুলোকে প্লেন রাখার চেষ্টা করবো, তাহলে স্টেরিক রিপালশন সহ্য করতে হবে। ওটা মাঝামাঝি অপটিমাইজেশনে, যখনই দুটো এই ধরনের অপোজিং ফ্যাক্টর থাকে, তখন যে কোনো সিস্টেম অপটিমাইজেশনে যায়।
এটা হচ্ছে ইউনিক একটা অপটিমাইজেশন। এই উদাহরণটা এখানে খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু আমি দিলাম ওই কারণে যে এই ধরনের স্টেরিক এফেক্ট অনেক ক্ষেত্রেই দেখা যায়। ঠিক আছে, স্টেরিক এফেক্ট নিয়ে মজাও আছে যে অর্গানিক কেমিস্ট্রির লোকেদের, অর্গানিক বা ইনঅর্গানিক কেমিস্ট্রির লোকেদের একটা বাতিক হচ্ছে যে যখনই কিছু এক্সপ্লেন করতে পারে না তখন স্টেরিক এফেক্টটাকে ঢুকিয়ে দেয়। ঠিক আছে, হ্যাঁ ওখানে তো স্টেরিক এফেক্ট আছে, বাট এখানে সত্যি আছে। ঠিক আছে, তো আমরা কোন পয়েন্টে ছিলাম? থার্ড থার্ড পয়েন্ট হচ্ছে ফোর্থ পয়েন্ট, ক্যানোনিক্যাল ফর্ম আকার ফোর্থ। ঠিক আছে, সেটা কি? যে in each canonical form the number of unpaired electron must be the same. In each canonical forms the number of unpaired electron must be same. এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ধর একটা মলিকুল আছে, সে ফর এক্সাম্পল অ্যাজাইড। ঠিক আছে, অ্যাজাইড মানে চার্জ সেম থাকবে, ওই একই ব্যাপার। কি? মানে ওভারঅল চার্জ সেম থাকবে, এটাও একই তো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ওভারঅল চার্জ সেম থাকবে না, সবসময় যে চার্জ দিয়ে দেখতে হবে তা নয়। ঠিক আছে, আনপেয়ার্ড ইলেকট্রন মধ্যে কথা সেম থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন? তার কারণ ওই তো মানে থাকতে হবেই, তার কারণ হচ্ছে যে কোথাও যদি পেয়ার্ড হয়ে যায় তো সেটা তো চার্জ পর চার্জ হয়ে যাবে না। তো হলো, কি যায় আসে? মানে একটা ক্যানোনিক্যাল ফর্মে নেট চার্জ নেই, একটা ক্যানোনিক্যাল ফর্মে একটা প্লাস বা মাইনাস এক্সট্রা আছে, তাতে কি সমস্যা হবে? মানে ওটাকে তো নিউট্রাল হতে হবে, ওর হঠাৎ করে চার্জ চলে আসবে কোথা থেকে? মানে দুটো জিনিস, এক নম্বর হচ্ছে আমাকে তো নিউট্রাল আমাকে হতেই হবে, এটাই আমরা এস্টাবলিশ করতে চাইছি যে কেন টোটাল নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনকে সেম হতে হবে। মানে যেটা আমরা প্রমাণ করতে চাইছি তুই সেটাকেই রিজন হিসেবে ইউজ করতে পারিস না তো। বলো তো দেখি কারণটা কি। কারণটা হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন ইজ রিলেটেড টু ম্যাগনেটিক প্রপার্টি। এখন যদি একই মলিকুলের দুটো হাইব্রিড, তিনটে হাইব্রিডে ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, এটা অ্যাকসেপ্ট করে নি আমি, তাহলে ওদের ম্যাগনেটিক প্রপার্টিকে আমি ডিফাইন করতে পারবো না। তাহলে মলিকুলটা ডায়াম্যাগনেটিক হবে না প্যারাম্যাগনেটিক হবে, এটা ডিফাইন করতে পারবো না। মানে এখানে মাঝামাঝি হওয়ার সুযোগ নেই তো, একটা মলিকুল আইদার প্যারাম্যাগনেটিক হবে অথবা ডায়াম্যাগনেটিক হবে। ঠিক আছে, মানে যদিও ইন প্রিন্সিপাল 5 ধরনের ম্যাগনেটিজম আছে, বাট সেটাকে ব্রডলি দুটোতেই ক্লাসিফাই করা যায় যে আইদার ম্যাগনেটিক্যালি অ্যাক্টিভ অর মানে ইনঅ্যাক্টিভ। মানে সোজা কথা, ম্যাগনেটিক ফিল্ডকে অ্যাট্রাক্ট করে বা রিপেল করে স্লাইডলি। ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে সে ম্যাগনেটিক ফিল্ডকে স্লাইডলি রিপেল করবে, হোয়ারেজ প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে সে অ্যাট্রাক্ট করবে। এবার এই প্যারাম্যাগনেটিকের ভেতরে আরো অনেকগুলো নুয়ান্স আছে, যে কোন একটা ম্যাগনেটিক ফিল্ড আনলে পরে কেউ কেউ ম্যাগনেটাইজড হয়, তারপর ম্যাগনেটিক ফিল্ড সরিয়ে নিলে পরে ও আবার ম্যাগনেটাইজেশনটা চলে যায়। আবার কিছু কিছু পদার্থ থাকবে যাদেরকে ম্যাগনেটিজমের সামনে আনলে পরে তারা ম্যাগনেটাইজড হবে এবং ওটা সরিয়ে নিলেও সে সেটা রিটেন করতে পারে। তো এরকম সবগুলো আছে, কিন্তু আমি বলছি যে একটা পদার্থ সে আইদার ম্যাগনেটিক্যালি অ্যাক্টিভ হবে অর ডিঅ্যাক্টিভেটেড হবে, এইভাবে যদি ভাবি, এটা মাঝামাঝি তো দাঁড়াতে পারে না সে। মানে মাঝামাঝি কথাটারই কোনো মানে নেই।
ও প্যারাম্যাগনেটিক, কিন্তু মানে ডায়াম্যাগনেটিক্যালি প্যারাম্যাগনেটিক, এরকম প্যারাম্যাগনেটিক্যালি ডায়াম্যাগনেটিক, কতগুলো মানে নেই। তো যেহেতু নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন এটা রিলেটেড টু ম্যাগনেটিক প্রপার্টি, সো এবং একটা মলিকুলের কোনো একটা ম্যাগনেটিক প্রপার্টি হতে পারে এট এ টাইম অ্যাট লিস্ট। ফলে আমি বলতে পারি না যে এই এই মলিকুলটা, আসল মলিকুলটা হচ্ছে এই 5টা ক্যানোনিক্যাল ফর্মের হাইব্রিড। 5টা ক্যানোনিক্যাল ফর্মের মধ্যে 3টে প্যারাম্যাগনেটিক, 2টো ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, বলতে পারো। বোঝা গেল? হুম হুম। বেশ বেশ। আচ্ছা, হাইপার কনজুগেশন একটু বলে দিই, তারপরে আমরা কয়েকটা এফেক্ট নিয়ে বলে শেষ করবো। আমি খানিকটা বললাম যে হাইপার কনজুগেশন ভয়েসে বলেছি নাকি? হাইপার কনজুগেশন হচ্ছে রেজোনেন্সের মতোই, কিন্তু সেখানে পাই বন্ডের সাথে সাথে সিগমা বন্ড ইনভলভ হয়। ঠিক আছে। হুম। অর্থাৎ হাইপার কনজুগেশন তখনই হয় যখন একটা স্যাচুরেটেড কার্বন কন্টেনিং সিএইচ বন্ড, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। ট্র্যাডিশনালি দ্য মোস্ট কমন ফর্ম অফ হাইপার কনজুগেশন একটা কার্বন হাইড্রোজেন বন্ড এক্সিস্ট করে। যেহেতু হাইড্রোজেন ইজ এ স্মল এলিমেন্ট এবং তার মাথায় প্লাস চার্জ সে ক্যারি করতে পারে সহজে, ঠিক আছে, তার জন্য সে সিএইচ বন্ডটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। So when a saturated carbon containing CH bond is attached with another unsaturated system having either vacant p orbital or half filled p orbital, whatever, মানে পাই অরবিটাল, সোজা কথা, ঠিক আছে, দেন হাইপার কনজুগেশনটা ঘটে। মানে সোজা কথা আমি যেটা বলতে চাইছি যে একটা ডবল বন্ড আছে, তার মানে সরি ডবল বন্ড ইম্পর্টেন্ট নয়। ধর একটা এরকম একটা সিস্টেম আছে, এখানে একটা পি আছে, ঠিক আছে, আর এখানে একটা হাইড্রোজেন আছে, এক্সট্রা দুটো বন্ড আমরা এমনি লিখে এটা, ঠিক আছে, এরকম একটা সিস্টেম। এই সিস্টেমটাকে এমনি লিখলে দাঁড়াবে এরকম প্লাস সিএইচ, ঠিক আছে। তাহলে এখানে একটা ভ্যাকেন্ট পি আছে। সো বেসিক্যালি এই যে পি অরবিটালটা আছে, এই পি অরবিটালটা তখন এই সিএইচ অরবিটালটার যে বন্ডিং অরবিটালটা আছে, ঠিক আছে, বন্ডিং অরবিটাল কিরকম দেখতে হবে, এই 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 বন্ডিং অরবিটালটার সাথে সে তখন একটা রেজোনেন্স করতে শুরু করে। এটা কিন্তু কোনো পিওর পি নয়। আমরা আগে যে রেজোনেন্স পড়েছি সেটা হচ্ছে যে অনেকগুলো পিওর পি অরবিটাল তাদের মধ্যে অল্টারনেটিং ওভারল্যাপের একটা কনসেপ্টের থ্রু দিয়ে সে রেজোনেন্স করছে। এখানে একটা পিওর পি, আরেকটা হচ্ছে কার্বন হাইড্রোজেন একটা বন্ডিং অরবিটাল, ঠিক আছে, হ্যাঁ, সে পার্টিসিপেট করছে। স্কিম্যাটিক্যালি লিখলে কি হবে, সোজা কথা, যে এইখানে কার্বন হাইড্রোজেন বন্ডের যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রন এখানে পড়লো, তাহলে কি দাঁড়ালো? আচ্ছা, ক্যানোনিক্যাল ফর্ম গুলো কি এরকম ডবল হেডেড অ্যারো দিয়ে লেখা হয়। তো এইখানে হাইপার কনজুগেটিভ ফর্মটা কি হলো, এই সি ডবল বন্ডেড, এই দুটো ইলেকট্রন এখানে পড়ে গেছে, তাহলে ডবল বন্ডেড ও, তাহলে এইচ একটা প্লাস হিসেবে পড়ে থাকবে। তাহলে দেখ এই সিএইচ বন্ডটাই এখানে স্যাক্রিফাইস হয়ে গেছে। এই জন্য হাইপার কনজুগেশনের আরেকটা নাম হলো, হাইপার কনজুগেশনের আরেকটা নাম হলো নো বন্ড রেজোনেন্স। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বলছি? হুম। হুম? এই হচ্ছে আমার পিওর পি, আর এই হচ্ছে বন্ডিং অরবিটাল। এই বন্ডিং অরবিটালটার সঙ্গে পিওর পিটা দেখ একদম প্যারালালি আছে। এই ধরনের সিচুয়েশনে এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, খেয়াল করে দেখ, আমরা এই ট্রেন্ডটা ইন্ডাকটিভ এফেক্ট পড়ার পর এই ট্রেন্ডটাকে এক্সপ্লেন করেছিলাম। সেটা হচ্ছে যে CH3 প্লাস, CH3 CH2 প্লাস, CH3 CH3 CH প্লাস এবং CH3 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 প্লাস। এর মধ্যে আমরা কোনটাকে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন বলেছিলাম?
একদম শেষেরটা। কেন? সেটাই। তার কারণ ওই ইন্ডাকটিভ যে যেটা ভাগ হয়ে যাচ্ছিল। ইন্ডাকটিভ বল, ঠিক করে বল। হ্যাঁ, তাই তো বলছি, ইন্ডাকটিভ এফেক্ট যেহেতু সিএস3, মানে তিনখানা সিএস3 আছে, তাহলে সেটা চার্জটা ভাগ হয়ে যাবে, সেপারেট হয়ে, মানে তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে। তিনজনের মধ্যে সমানভাবে ভাগ হয়ে যাবে? না, ঠিক হচ্ছে না, তানিশা বল। CH3 কি প্লাস আই এফেক্ট? হ্যাঁ, CH3 প্লাস আই এফেক্ট আছে। থ্রু প্লাস আই এফেক্ট সে, প্লাস আই এফেক্ট মানে হচ্ছে ইলেকট্রন ডোনেশন করবে থ্রু ইন্ডাকটিভ হুম এফেক্ট। সো এরা প্লাস আই এফেক্ট দিয়ে এই দুটো যেমন প্লাস, এখানে একটা মিথাইল গ্রুপ প্লাস আই এফেক্ট দিচ্ছে, দিয়ে এই প্লাস চার্জটাকে কমাচ্ছে। এখানে এই দুটো দিচ্ছে, এখানে তিনটে দিচ্ছে, ঠিক আছে। এটা একটা কারণ, ভালো, আমরাই বলেছি আগে। কিন্তু এটাকে এক্সপ্লেন করার আরো ভালো উপায় হচ্ছে যে টোটাল নাম্বার অফ হাইপার কনজুগেটিভ হাইড্রোজেনকে কাউন্ট করা। খেয়াল করে দেখ, এই সিস্টেম গুলো এরকম সিস্টেম, কার্বোক্যাটায়ন সিএইচ বন্ড, তাই না? এই যে কার্বোক্যাটায়ন, এই কার্বনটার একটা সিএইচ বন্ড আছে। তাহলে এখানে টোটাল, খেয়াল করে দেখ, তিনখানা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন, মানে কার্বোক্যাটায়নের পাশের কার্বন হাইড্রোজেন। তাহলে এখানে তিনটে হাইপার কনজুগেটিভ ক্যানোনিক্যাল ফর্ম হবে, তাই তো? হুম আকাশ, বুঝতে পারছিস? মানে এটা এটা সূত্র নাকি এটা? সূত্রর কি আছে এটা? মানে এটা নিয়ম, তাই বলছি যে মানে যে কটা হাইড্রোজেন আরে থাকবে, বাবা, আলফা হাইড্রোজেন, সে কটা গ্রুপ হতে পারবে। আরে তুই এইটা ভাব না যে এইখানে পিটা আছে, দিস ইজ মাই কার্বোক্যাটায়ন, এই সিএইচ বন্ড, আমরা তো হাইপার কনজুগেশন তো এই এই দুটোর মধ্যে ইনভলভ হবে। তাহলে এই সিস্টেমটা হুম এরকম কতগুলো হাইড্রোজেন আছে, যতগুলো হাইড্রোজেন থাকবে প্রত্যেকটাকে একবার একবার করে ইনভলভ করে তুই একটা ক্যানোনিক্যাল ফর্ম আঁকতে পারিস। বুঝেছি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে তিনটে পসিবল ক্যানোনিক্যাল ফর্ম থাকবে, এখানে ছটা, এখানে নটা। হ্যাঁ, এটাকেই মানে আমরা খুব সহজে চট করে বলে দিই যে এখানে নাম্বার অফ হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন তিনটে, এখানে নাম্বার অফ হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন ছটা, এখানে নটা। তাহলে যেখানে নাম্বার অফ হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন বেশি, তাহলে সেখানে হাইপার কনজুগেটিভ ক্যানোনিক্যাল ফর্মও বেশি। দ্যাট মিনস আমরা জেনেছি যে না, হায়ার দ্য নাম্বার অফ ক্যানোনিক্যাল ফর্মস, হায়ার উইল বি দ্য রেজোনেন্স স্টেবিলাইজেশন। হাইপার কনজুগেশন ইজ ওয়ান টাইপ অফ রেজোনেন্স। সো এক্ষেত্রে এই কার্বোক্যাটায়নটার করেসপন্ডিং স্টেবিলাইজেশন অনেক বেশি হবে দেন এটা, দেন এটা, দেন এটা। বোঝা গেল কি বললাম? হুম। বেশ, এই তো হাইপার কনজুগেশন হয়ে গেল। আর কি লাগবে? আর কিছুই নেই। তাহলে ছুটি। ছুটি? মানে ক্যানোনিক্যাল ফর্ম আঁকতে আঁকতে পারিস তো, নাকি একে দেখাবো একটা করে? দেখাও দেখি একটু। অ্যানিলিনের আঁক। কি হলো, থেমে গেলে কেন? ও, আমি এঁকে দেবো? আচ্ছা ঠিক আছে, আঁকি। আচ্ছা, আর সেটা বুঝতে পারি না। না, এটা তো মানে পারবো খানে এটা, এই লোন মানে এখানে যে এটা পড়বে, লোন পেয়ারটা আছে, এটা লোন এখানে পেয়ারটা ওখানে পড়বে, হ্যাঁ।
সো কোনটা মানে প্রথমটা যোগ? হচ্ছে এইটা, এ লোন পেয়ার দিচ্ছে তাদের মাথায় প্লাস, এইটা পর গিয়ে এখানে মাইনাস হলো, এই দুটো বন্ড ইনট্যাক্ট থাকলো। তারপরেরটার ক্ষেত্রে এই মাইনাসটা এখানে পড়বে, এটা এর মাথায় উঠবে, এটা ইনট্যাক্ট থাকবে মাইনাস, এটা এখানে ডবল বন্ড, এখানে NH2 প্লাস। তারপরে এই মাইনাসটা এখানে পড়বে, এটা এর মাথায় খুলবে, সো উইল গেট টাক টাক NH2 প্লাস ডবল বন্ড মাইনাস এটা। তারপরে এই মাইনাসটা এখানে পড়বে, এটার মাথায় খুলবে, উইল গেট টাক 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 NH2। হ্যাঁ, এই কটা হবে। এবং খেয়াল করে দেখ, এটা করার মধ্যে দিয়ে তুই বেঞ্জিনের ভিতরে রেজোনেন্সটাও করে ফেলেছিস, যে এই দিকে এটা ছিল, এটা এটা অটোমেটিক্যালি এটা হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা হুম। বলতে পারি যে অ্যাকচুয়াল অ্যানিলিন মলিকুলটা হচ্ছে সামথিং লাইক দিস, NH2, পুরো পাই ইলেকট্রন ডেন্সিটিটা এরকম, এই কোটা বন্ডের মধ্যে মানে 5টা কার্বন আর এই নাইট্রোজেন, এই পুরোটার জুড়ে পাই ইলেকট্রন ডেন্সিটিটা ট্রাভেল করছে। ঠিক আছে, এবং হুম। সত্যি তুই যদি সামহাও এস্টিমেট করতে চাস, তুই দেখবি যে এই অ্যানিলিনের এই বন্ডটা, ইট ইজ এক্সপেক্টেড টু বি এ সিঙ্গেল বন্ড ক্যারেক্টার, কিন্তু না, সাম শর্ট অফ ডাবল বন্ড ক্যারেক্টার পাওয়া যায়। এবং এর উদাহরণও আছে, যেমন ধর এই ক্লোরোবেনজিন, এটা এমন একটা জিনিস, এমন একটা কি বলবো, হ্যালাইড বা ভিনাইল ক্লোরাইড, বলা হতো যে এরা কোনো ধরনের সাবস্টিটিউশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না, মানে দে ডু নট পার্টিসিপেট ইন SN1, দে ডু নট পার্টিসিপেট ইন SN2। কেন? SN2 এর লজিকটা অপেক্ষাকৃত সোজা, মানে SN2 তে দুটো জিনিস আছে, SN2 এর ক্ষেত্রে ব্যাক সাইড অ্যাটাক করতে লাগে। তো যখনই নিউক্লিওফাইলটা এখানে ব্যাক সাইড অ্যাটাক করতে যাবে, নিউক্লিওফাইলের নিজের মাথায় নিউক্লিওফাইল মানে সে নিউক্লিয়াসকে ভালোবাসে, মানে সে পজিটিভ কে ভালোবাসে, মানে সে নেগেটিভ। তাহলে সে যখন তার ইলেকট্রন পেয়ার নিয়ে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করতে যাবে, তখন এখানে একটা হিউজ ইলেকট্রন ডেন্সিটির সামনে সেটা পড়বে, ফলে ব্যাক সাইডের একটা ফেভারেবল না, এখানেও তাই। হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে আহ, কিন্তু মানে আমি আরেকটা ফ্যাক্টর বলার আগে বলি যে তাহলে SN1 এর ক্ষেত্রে তো সমস্যা নেই, কারণ SN1 এর ক্ষেত্রে তো আমার ব্যাক সাইড অ্যাটাক দরকার হয় না। কিন্তু মুশকিল হচ্ছে যে এই যে ক্লোরিন সিঙ্গেল বন্ডটা দেখছি, দিস ইজ নট আ সিঙ্গেল বন্ড ক্যারেক্টার, ইট ইজ মোর দেন আ সিঙ্গেল বন্ড ক্যারেক্টার, বিকজ এই ক্লোরিনের মাথায় লোন পেয়ার, এই মাথায় লোন পেয়ার, এরা রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারে। এক্ষেত্রে তো অনেকগুলো ক্যানোনিক্যাল ফর্ম পাবো যেখানে কার্বন ক্লোরিন ডবল বন্ড আছে, তার মানে সেগুলো কন্ট্রিবিউট করবে। সো অ্যাকচুয়াল মলিকুলটার কার্বন ক্লোরিন বন্ডটা ইজ নট আ সিঙ্গেল বন্ড ক্যারেক্টার, ইট হ্যাজ সাম সর্ট অফ ডবল বন্ড ক্যারেক্টার। তাহলে ওটা অত সহজে ভেঙে কার্বোকার্বন তৈরি করবে না। এই জন্য বললাম বেনজাইলিক কার্বোকার্বন খুব স্টেবল, ততটাই আনস্টেবল হচ্ছে ফিনাইলিক কার্বোকার্বন। ভেরি আনস্টেবল। ঠিক আছে, এবং এই ফ্যাক্টরটা SN2 এর ক্ষেত্রেও থাকবে, যে একটা ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করতে পারছে না, যদি ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করতো, সিএলটাকে বেরোতে হতো, নিউক্লিওফাজ হিসেবে কাজ করতে হতো, সিএলটা বেরোতে গেলে পরে এই বন্ডটা ব্রেক করতে হতো, কিন্তু এই বন্ডটা সিঙ্গেল বন্ড ক্যারেক্টার নয়। বোঝা যাচ্ছে? হুম। হুম তো এটার উপর বেস করে, যেমন ইন্ডাকটিভ এফেক্ট আমরা বলেছিলাম, যে থ্রু ইন্ডাকটিভ এফেক্ট কেউ কেউ সিস্টেমের ইলেকট্রন ডেন্সিটি বাড়ায়, তাদেরকে বলে আমরা প্লাস আই এফেক্ট আছে। কেউ কেউ সিস্টেমের থেকে ইলেকট্রন টেনে নেয় থ্রু ইন্ডাকটিভ এফেক্ট, সো প্লাস আই মাইনাস আই পেয়েছিলাম। সেরকম থ্রু রেজোন্যান্স যারা সিস্টেম থেকে ইলেকট্রন বের করে, গ্রুপস হুইচ, কি বলবো, রিডিউস বলবো না, কি বলা যায়, groups through groups who which through
টু রেজোনেন্স pull the electron density from the system. সিস্টেম মানে হচ্ছে এখানে ওই গ্রুপটা বাদ দিয়ে মলিকুলের বাকি পার্টটা থেকে, ঠিক আছে? দে আর said to have ইলেকট্রন পুল বলেছি, তাই তো? মানে ইলেকট্রন টেনে নিচ্ছে, তাহলে দে উইল হ্যাভ মাইনাস আর এফেক্ট, ঠিক আছে? and the groups which blah 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 blah, ঠিক আছে, donate or increase লেখা ভালো, increase the electron density through conjugation. conjugation মানে রেজোনেন্স এখানে, ঠিক আছে? through conjugation are said to have minus r effect, sorry plus r effect, ঠিক আছে? plus r effect, মাইনাস, আগে প্লাস আর লিখি। প্লাস আর এফেক্ট কাদের আছে? মোটামুটি কমন অনেকের আছে, আমরা কমন গুলো যদি বলি তাহলে হচ্ছে এরকম ও এইচ, কারণ এই যে অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, লোন পেয়ারটা ডোনেটেড হতে পারে। ও আর, ঠিক আছে? ও সি ডবল বন্ডেড সিএইচ থ্রি, যে কোনো হ্যালাইড, ঠিক আছে, যেখানে এক্স ইকুয়াল টু সিএল, আয়োডিন, ব্রোমিন, ঠিক আছে? তারপরে হচ্ছে এনএইচ আর, কারণ এখানে লোন পেয়ার আছে, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যানিলাইড, এনএইচ সি ডবল বন্ডেড সিএইচ থ্রি, এক্সেট্রা। এদের হচ্ছে প্লাস আর এফেক্ট আছে, ঠিক আছে? প্লাস আর এফেক্ট। মাইনাস আর এফেক্ট, মাইনাস আর এফেক্ট কার আছে? সিস্টেম থেকে ইলেকট্রন টেনে নেয়, যেমন নাইট্রো গ্রুপ। এর একটা এক্সাম্পল আমরা এখানে দেখেছি, এই যে কোথাও করলাম না স্টেরিক ইনহিবিশনের প্রবলেমটা, এই এখানে। এখানে দেখ যে কোথায় রাখলাম, এই যে খেয়াল করে দেখ যে এখানে এখানে আয়োডিনটা আছে বলে আয়োডিন ইলেকট্রন দিচ্ছে, সেটা আবার ঘুরে ফিরে নাইট্রো নিচ্ছে। কিন্তু ধর আয়োডিন যদি না থাকতো, শুধু নাইট্রোবেনজিন যদি হতো, ঠিক আছে, শুধু নাইট্রোবেনজিন, ঠিক আছে, তাহলে এখানে দেখ নাইট্রো গ্রুপ কি করে, এন ডবল বন্ডেড ও মাইনাস, এটা প্লাস, নাইট্রো গ্রুপ এই ইলেকট্রন ডেন্সিটি এখান থেকে নিয়ে রাখবে। তার মানে এর পরের ক্যানোনিক্যাল ফর্মটা হবে হচ্ছে এইটা, ডবল বন্ডেড এন ও মাইনাস, এখানে পড়বে, এটা খুলবে, ও মাইনাস, টাক টাক, এখানে প্লাস, ঠিক আছে? দেন আবার অনেকগুলো ক্যানোনিক্যাল ফর্ম থাকবে। সো দেখ এখানে নাইট্রো গ্রুপ বেসিক্যালি বেনজিনের ভেতর থেকে ইলেকট্রন ডেন্সিটিকে নিজের দিকে টেনে নিল, অর্থাৎ সিস্টেম থেকে আউটওয়ার্ড ইলেকট্রন ডেন্সিটি মুভ করা। সো নাইট্রো গ্রুপ উইল হ্যাভ or considered to have মাইনাস আর এফেক্ট, ঠিক আছে? তো নাইট্রো গ্রুপ আছে, তারপরে ধর কার্বক্সিলিক গ্রুপ আছে, এগুলো সব হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট করেছে, ঠিক আছে? সি ডবল বন্ডেড এইচ গ্রুপ আছে, ঠিক আছে? এইটা ওই বেনজিনে মানে এইচএস এ বেনজিনে থাকে বেসিক্যালি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়ানোর সময় এখানে একটা আরেকটা মানে সাবডিভিশন করা দরকার, মানে সাবডিভিশন দেখ দুটো জিনিস আছে না, একটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, সেও সিস্টেমে ইলেকট্রন ইনক্রিজ করতে পারে, ডিক্রিজ করতে পারে। আরেকটা হচ্ছে রেজোনেন্স এফেক্ট, সেও সিস্টেমে ইলেকট্রন দিতে পারে বা ইয়ে করতে পারে। এবার যাদের ক্ষেত্রে এই দুটো অ্যালাইন থাকবে তারা অতটা সমস্যা করবে না। মানে ধর কেউ, কারো প্লাস আই আছে, প্লাস আর আছে, ঠিক আছে, এই ইন্ডাকটিভ এফেক্ট দিয়েও ইলেকট্রন ডেন্সিটি বাড়াবে, আবার রেজোনেন্স এফেক্ট দিয়েও ইলেকট্রন ডেন্সিটি বাড়াবে। কিন্তু দেয়ার আর সিস্টেমস যাদের ক্ষেত্রে উল্টো, মাইনাস আই আছে আবার প্লাস আর, তার মানে সে ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে ইলেকট্রন টেনে নেবে, কিন্তু রেজোনেন্স এফেক্ট দিয়ে সিস্টেম ইলেকট্রন ঢোকাবে। এর ক্লাসিক উদাহরণ হচ্ছে হ্যালোজেন গুলো।
হ্যালোজেন গুলো সবাই কার্বনের থেকে ইলেকট্রোনেগেটিভ, ফলে ওটা ইন্ডাকটিভ এফেক্ট হিসেবে কাজ করবে। ইভেন ইন্ডাকটিভ এফেক্ট পড়াতে গিয়ে আমরা যে প্রথম এক্সাম্পলটা ইউজ করেছি সেটাও কোনো একটা হ্যালাইড দিয়ে সিএল দিয়েই করেছি মোস্ট প্রবাবলি। ফলে এই হ্যালাইড গুলোর আছে মাইনাস আই এফেক্ট, এরা সিস্টেম থেকে ইলেকট্রন তুলে নেয় থ্রু ইন্ডাকটিভ এফেক্ট। কিন্তু এদের আবার লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা এরা ডোনেট করতে পারে, কনজুগেশনে পার্টিসিপেট করাতে পারে, তার মানে সে এরা কনজুগেশনের মাধ্যমে সিস্টেমে ইলেকট্রন ইনক্রিজ করে। সো দে হ্যাভ টু কাউন্টার এফেক্ট মাইনাস আই অ্যান্ড প্লাস আর। আবার এরকম সিস্টেম আছে যাদের ক্ষেত্রে প্লাস আর অ্যান্ড মাইনাস আই থাকবে, এই সরি এটা তাই বললাম, মাইনাস আই প্লাস আই মাইনাস আর থাকবে, ঠিক আছে, যদি এটা খুব রেয়ার এই ক্লাসটা, কিন্তু আছে, ঠিক আছে। তো এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে জাজ করার একটা ব্যাপার আছে যে যখন এরকম কোনো ফ্যাক্টর থাকবে, যেমন একটা গ্রুপ আছে যে মাইনাস আই শো করছে আর প্লাস আর শো করছে, তাহলে আমি কি বলবো, মানে এর ইলেকট্রন উইথড্রয়িং এফেক্টটা দেখবো না কি দেখবো, আর সেটা জাজ করার একটা উপায় আছে, ঠিক আছে। সেটা এখন লাগবে না, যখন লাগবে লাগবে অবশ্যই লাগবে, আমাদের অ্যাসিড বেস বাইতে জাজ করতে লাগবে, তখন বলে দেবো, ঠিক আছে। এই আনাল হক ওকে, কোথায়? আনাল হক বলতে পারবে এটা? নেই তো। ঠিক আছে, বেশ, তাহলে এই অবধি থাকুক। থাকুক। ইলেকট্রন আচ্ছা, আমি ওই ডিসপ্লেসমেন্ট কোভ্যালেন্ট বন্ড হয়ে গেছে, ঠিক আছে, মানে তোদের সিলেবাসটা যদি খুলি, জানি না ট্যাবে আছে কিনা, কি যেন নাম ছিল, এম এন না কি একটা নাম ছিল, এম এন রয়, এম এন রয় কি চিনিস? কে মেনরা কে? এম এন রয় একজন বাঙালি যে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে পার্টিসিপেট করেছিল শুরুর দিকে, তারপর তাকে নির্বাসিত হতে হয়, ব্রিটিশদের থেকে বাঁচার জন্য সে মেক্সিকোতে চলে যায়। মেক্সিকোতে গিয়ে সে তো সেই সময় লেনিন ইত্যাদি আদর্শের সঙ্গে পরিচিত হয়, মানে মার্কসের সাথে পরিচিত হয়, লেনিনের সাথে পরিচিত হয়। তো মেক্সিকোর প্রথম কমিউনিস্ট পার্টিটা এস্টাবলিশ করে এম এন রায়, ঠিক আছে। ইন্টারেস্টিং, মানে বাংলাদেশে গিয়ে মেক্সিকোর প্রথম কমিউনিস্ট পার্টি তৈরি করছে হচ্ছে এম এন রায়। নট অনলি দ্যাট, লেনিনের সঙ্গে প্রচুর ডিবেটে অংশগ্রহণ করেছে। লেনিন মানে কমিউনিজমের সেকেন্ড সেলিব্রেটেড ক্যারেক্টার, থার্ড অ্যাকচুয়ালি, মানে মার্কস এঙ্গেলস লেনিন, ঠিক আছে। তার সাথে বহু ডিবেটে পার্টিসিপেট করেছে, এবং রাশিয়ার, লেনিন বেঁচে থাকার সময়টায় রাশিয়ার বহু ক্রুশিয়াল চিন্তাধারা, কমিউনিস্ট চিন্তাধারাতে পার্টিসিপেট করেছে, কন্ট্রিবিউট করেছে এম এন রয়। এবং লেনিনের খুব ভালো বন্ধু ছিল, প্রচুর ছবি আছে যেখানে লেনিন, ট্রটস্কি, বিগ নেমস রয়েছে, সেখানে এম এন রয়ও রয়েছে, ঠিক আছে, এবং প্রায় বন্ধুর মতো, ঠিক আছে। আহ, সে তিনটে দেশের সম্ভবত কমিউনিস্ট পার্টির ফাউন্ডিং মেম্বার। মজা হয়, আমরা জানি না, মানে বেশিরভাগ লোকই চিনবে না এম এন রয়। যাই হোক, দেখ, নোমেনক্লেচার অর্গানিক কম্পাউন্ড ছাড়, কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশন হয়ে গেছে, শেপ অ্যান্ড স্ট্রাকচার অফ মলিকুল হয়ে গেছে, ডবল বন্ড ইকুইভ্যালেন্ট হয়ে গেছে, রেজোনেন্স এনার্জি হয়ে গেছে, ইন্ডাকটিভ এফেক্ট হয়ে গেছে, স্টেরিক এফেক্ট, দেখ স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স, এটা আমার মনেই ছিল না, তোদের সিলেবাসে আছে, বলে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, স্টেরিক এফেক্টটাও খানিকটা বললাম একটা দুটো উদাহরণ দিয়ে, এগুলো বিভিন্ন সময় আস্তে আস্তে থাকবে, এগুলো আলাদা করে পড়ার কিছু নেই। বন্ড পোলারাইজেশন এন্ড বন্ড পোলারাইজেবিলিটি, এটা ইন্ডাকটিভ এফেক্ট পড়াতে গিয়ে বলেছি, ওই যে ইলেকট্রন ডেন্সিটিতে যে পোল তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ যে কোভ্যালেন্ট বন্ডটার ইলেকট্রন ডেন্সিটি শেয়ার থাকার কথা ছিল সেটা একদিকে শিফট করতে যাচ্ছে বলে একদিকে ডেল্টা পজিটিভ চার্জ, একদিকে ডেল্টা নেগেটিভ চার্জ হচ্ছে, এটাই বন্ড পোলারাইজেশন বলা হচ্ছে। বাট
এটা আমি বাকি কঠিন জায়গাগুলো হয়ে যাওয়ার পর বন্ড পোলারাইজেবিলিটি নিয়ে আরেকটু কিছু কথা বলা যেতে পারে। মানে ডাইপোল মোমেন্ট তো তোরা পড়েইছিস এইচএস লেভেলে, ঠিক আছে। নোমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ডস, এটা আমার শেখানোর তেমন কিছু নেই, তোরা অলরেডি জানিস, করবি, করতে করতে না পারলে আমার কাছে নিয়ে আসবি, তখন আমি বলবো। এইটার মধ্যে, এই নোমেনক্লেচার করার মধ্যে কোনো মাহাত্ম্য নেই, ঠিক আছে। কিন্তু করবি তোরা, পরীক্ষা নাম্বার আছে যেহেতু, একটা দুটো প্রশ্ন দেবেই। হুম। আচ্ছা, এরপরে আমরা মলিকুলার অরবিটাল থিওরিটা পড়তে পারি। মলিকুলার অরবিটাল থিওরিটা পড়তে ধর 2 থেকে 3টে ক্লাস লাগবে, ঠিক আছে। অ্যারোমেটিসিটিটাও আছে, তাহলে হ্যাঁ 3-4টে ক্লাস মতো লাগবে, ঠিক আছে, এই ছোট ছোট ক্লাস যদি হয়। দেন ফিজিক্যাল প্রপার্টিজ বলে যে চ্যাপ্টারটা আছে, এইটা করতে পারি, ঠিক আছে। দেন স্টিরিওকেমিস্ট্রি আছে, ওকে। তাহলে একটা কাজ করা যেতে পারে, আমরা এমও থিওরিটা আগে পড়ি, এমও থিওরিটা হয়ে গেলে পরে আমরা স্টিরিওকেমিস্ট্রিতে চলে যাবো। হ্যাঁ, স্টিরিওকেমিস্ট্রি কি আছে দেখি। না না না, স্টিরিওকেমিস্ট্রিতে আগে যাওয়া ঠিক হবে না, কারণ এটা অনেক কিছু আছে, ঠিক আছে, ফলে অনেকটা সময় লাগবে। হ্যাঁ, আমরা এমও থিওরিটা আগে পড়ি, এমও থিওরিটা শেষ হলে পরে আমরা ফিজিক্যাল প্রপার্টিসে চলে যাবো। এই দুটো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এই যা কি হলো, দুটো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা স্টিরিওকেমিস্ট্রি শুরু করব, এবং পরীক্ষা অবধি যতক্ষণ টানা যায়, এবং তার সাথে সাথে আমাদের ওই স্টিরিওকেমিস্ট্রি বেসিক 2-3টে ক্লাস হয়ে যাওয়ার পরে আমরা একটুখানি, ততদিনে আশা করি তোদের 10 ইয়ার্স হ্যান চলে আসবে, তো ওইটা সলভের দিকে যাবো, লাস্ট 4-5টা ক্লাস ওটা সলভ করে করে কাটিয়ে দেবো, ঠিক আছে, যেটুকু সলভ করা যায় আর কি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক হ্যাঁ। বেশ। ঠিক আছে, আর আমি ওই ডেটটা আমি জানাচ্ছি, ঠিক আছে, যেদিনকার একটুখানি বেশি করে পড়া যাবে, যে একটা দুটো ক্লাসে। বেশ বেশ বেশ। হুম। আর কালকে আমরা ঠিক যাচ্ছি, আছে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এটা